আপনার কাছে একটু অনুরোধ করছি, আমাদের এই কর্মশালা শুরু হয়েছে 2টায়। আমাদের প্রশ্নোত্তর পর্বটা ছাড়া বাকি সবগুলি আমাদের যে বিষয়গুলি দেখার দরকার ছিল আমরা অংশগ্রহণ করেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে কিছু প্রশ্ন আমরা নিতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। কঠিন ধন্যবাদ ভাইয়া। কঠিন পর্বটা কি আমার জন্য রেখে দিয়েছেন? জি ভাই, মাহাদি ভাই প্রশ্নের উত্তর দিবেন, আপনি প্রয়োজন বোধ করলে আপনিও দিবেন, কিন্তু আমাদের সবাই দিব। এই সকাল থেকে আমাদের কদমতলীর মানুষ সবাই আপনাকে দেখার জন্য, আপনার কথা শোনার জন্য অবিশ্বাস্য। তারা 1 মিনিটের জন্য চেয়ার থেকে উঠে নাই। আমার মনে হয় আপনার সামনে আমাদের এই কদমতলী মানুষকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা আমরা জানাই। লম্বা না করে কারো কেউ কিছু যদি জানতে চান জি আমরা ভাইয়া। সেটা বলার চেষ্টা করি। আমাদের ভলেন্টিয়ার এখানে আছেন, আপনারা প্রথম যিনি প্রশ্ন করতে চান একটু প্রশ্নটা করে ফেলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ কদমতলী থানার অন্তর্ভুক্ত সিটিজেরা ইউনিটের সাধারণ সম্পাদক। স্যার, আমার একটা প্রশ্ন, বিদেশে যারা রেমিটেন্স পাঠায় বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধা, ওখানে দেখা যাচ্ছে কিছু লোক যারা কাজ করেন 10 বছর, 20 বছর, 50 বছর ওদেশে কর্ম শেষ করে যখন বাংলাদেশে আসেন, ওনারা অনেক দুর্বিষহ জীবনযাপন করেন। ওনাদের জন্য কি কোনো ব্যবস্থা হবে স্যার? এই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই প্রশ্নের উত্তরটা মাহাদি, আপনি কি কিছু বলবেন এ ব্যাপারে? আমি প্রথমে একটু বলে নেই। প্রথমত, প্রবাসীদের একটি অনেক দিনের দাবি যেটি ছিল, সেটি হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনে, বিশেষ করে জাতীয় নির্বাচনে, পৃথিবীর কিছু কিছু দেশে এই সিস্টেমটি আছে যে সেই দেশের নাগরিক যদি বিদেশে থাকে সেখান থেকেও সে ভোট দিতে পারে, বিশেষ করে জাতীয় নির্বাচনে। আহ, আমাদের প্রবাসী যারা আছেন ওনাদেরও এরকম একটা দাবি আছে। সো এইটি আমরা শুধু আমাদের 31 দফা বা বর্তমানে না, এটি আমরা আজকে থেকে প্রায় 8-10 বছর আগে বলেছি আমরা, যে আমরা যদি সক্ষম হই জনগণের সমর্থে, আল্লাহ রহমতে রাষ্ট্র গঠনে সক্ষম হলে আমাদের প্রবাসীদের ব্যাপারে একটি উদ্যোগ থাকবে যে কিভাবে তাদেরকে আমরা পরবর্তী, মানে যেই নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠনে সক্ষম হব তার পরবর্তী নির্বাচনে প্রবাসীদেরকে আমরা ভোটের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো, এটি একটি আছে। আর আপনি এইটির উপরে আমরা অবশ্যই কাজ করব, এটি একটি আমাদের পরিকল্পনা আছে। আর আপনি যেই কথাটি বলেছেন, এখানে দেখুন, প্রবাসীরা কষ্ট করে যেই অর্থটি পাঠাচ্ছেন এটা একদিকে যেরকম দেশের কাজে লাগছে বৈদেশিক মুদ্রা হিসেবে, আবার উনি ওনার পরিবারকেও সহযোগিতার জন্য পাঠাচ্ছেন। আমরা যেটি করতে পারি সরকারের পক্ষ থেকে সেটি হচ্ছে যে শুধুমাত্র প্রবাসীদের এটি বিশেষজ্ঞের সাথে আলোচনা করে ব্যাপারটি সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। সেটি হচ্ছে যে একটি পেনশন স্কিম সর্ট অফ আমরা তৈরি করতে পারি, যেটি শুধু প্রবাসীরা যখন ফিরে আসবেন ওনার কাজ শেষ করে তখন একটি পেনশন স্কিমের আওতায় থাকলে ওনারা সেই পেনশনটি পাবেন, এরকম বিষয়টি আমরা চিন্তা করতে পারি। অবশ্যই সেটি বিশেষজ্ঞ যারা আছেন এই বিষয়ে তাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রবাসীদের ব্যাপারে আমাদের 31 দফাতে কিন্তু 3টা পয়েন্ট রয়েছে, এর ভিতরে আরো 2টা জায়গায় লেখা আছে যে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট বাড়ানোর ক্ষেত্রে প্রবাসীদেরকে এখানে সম্পৃক্ত করতে পারি, ওনারা যেন বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা জয়েন্ট ভেঞ্চার সহ বিভিন্নভাবে বিনিয়োগ করতে পারেন, তার মাধ্যমে আমাদের শিল্প কারখানা প্রসার ঘটে, আমাদের কর্মসংস্থানের প্রসার ঘটে। এর পাশাপাশি ভিশন 2030 আরো একটু ডিটেলস লেখা আছে, সেখানে কিন্তু আমাদের পলিসিতে রয়েছে যে যারা প্রবাসী আসবেন এয়ারপোর্ট থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে যেন ওনাদেরকে আমরা আরো বেশি সাপোর্ট দিতে পারি, রাষ্ট্রের একজন সিটিজেন হিসেবে যেন ওনারা প্রায়োরিটি সার্ভিসটুকু পান, তার জন্য কাঠামোর ভেতরে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে আরো বেশি গতিশীল করা হবে। এর পাশাপাশি আইটির ক্ষেত্রে কিন্তু আমরা প্রবাসীদের অনেক বড় ভূমিকা রাখতে পারি। আমাদের অনেক এক্সপার্ট রয়েছেন যারা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে জড়িত, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউশনের সাথে জড়িত, পাবলিক ইনস্টিটিউশনের সাথে জড়িত। অনেক প্রবাসী বিদেশে বড় বড় কোম্পানিগুলোতে কাজ করছেন। পার্শ্ববর্তী দেশে অনেক জায়গায় বেশ কিছু মডেল থাকে যেখানে এই ড্রেইনটাকে ওরা ব্রেইন সার্কুলেশনে পরিণত করে। সেই ব্রেইন সার্কুলেশনের অর্থ যারা প্রবাসী রয়েছেন, আমাদের মেধাবী, সৃজনশীল, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছেন, ওনারা কিভাবে আবার আমাদের দেশে শুধু বিনিয়োগ বাড়ানোই না, ওনাদের যে টেকনিক্যাল স্কিল রয়েছে,
যে কম্পিটেন্স গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কোলাবোরেশন বা পার্টনারশিপ বাড়াতে পারে, বিভিন্ন রকমের জয়েন্ট প্রজেক্ট করাতে পারে। অর্থাৎ ওনাদের মেধাটা যেন আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর ইউনিভার্সিটি লেভেলে, ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প কারখানা লেভেলে এবং পলিসি মেকিং এ বিভিন্ন ক্যাপাসিটি ইউজ করতে পারি। এই ধরনের উদ্যোগগুলো ভবিষ্যতে নেওয়ার প্রচেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের দ্বিতীয় প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম। ভাইয়া, আমার নাম মুন্নি চৌধুরী মেধা। আমি সাবেক ইডেন কলেজের ছাত্র দলের একজন কর্মী এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ মহিলা সম্পাদিকা। আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট করি। আমার কোশ্চেন হচ্ছে আমাদের 31 দফার যেটা হচ্ছে 24 নম্বর দফা নিয়ে আমি বলতে চাই, নারীর মর্যাদা নিশ্চিতকরণের। যেটা আপনি যখন দায়িত্বপ্রাপ্ত হন তারপর যেটা আমরা দেখেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নারী নেতৃত্বের নীতি নির্ধারণের ক্ষেত্রে 46 জনের জায়গায় 64 জন হয়েছে, যেটা ক্রম অনুসারে বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের যে 24 নম্বর দফা, ওখানে আছে ক্রমবর্ধমান হারের আপনি ব্যবস্থা নিবেন। তো আমি যেটা জানি, আমার প্রশ্ন হচ্ছে যে 2020 সালে নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত অনুসারে প্রতিটি রাজনৈতিক দলের সর্বস্তরের কমিটিতে 33% নারী নেতৃত্ব রাখতে হবে। এই বিষয়ে 31 দফার এই 24 নম্বর দফার সংস্কার পরিকল্পনা অনুসারে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দল থেকে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন, আমাদেরকে পুরো বিষয় বাস্তবতার নিরিখে বিবেচনা করতে হবে। আপনি এই যে নির্বাচন কমিশন যেটা বলেছে 33%, এই আইনটা আলোচনা করে গেজেট করতে বা আইন করতে কতদিন সময় প্রয়োজন? 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস সময় প্রয়োজন। কিন্তু আপনার মতন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টকে গড়ে তুলতে কিন্তু কয়েক বছর সময় প্রয়োজন। বিগত স্বৈরাচারের সময় যেখানে পুরুষ রাজনৈতিক কর্মী অ্যাক্টিভিস্ট যারা ছিলেন তাদেরকেই বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়তে হতো রাজনীতির ক্ষেত্রে, শুধু রাজনীতি না, বিভিন্ন ক্ষেত্রে। সেখানে স্বাভাবিকভাবে আমরা যদি বাংলাদেশের সেই সময়কার রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটগুলো বিবেচনা করি, খুব স্বাভাবিকভাবেই মহিলাদের জন্য অনেক ক্ষেত্রে এই বিষয়টি রিস্ক ফ্রি ছিল না। আপনি যেটা বললেন, একটি ছোট স্ট্যাটিস্টিক্স দিলেন যে আমরা কয়েক বছরে চেষ্টা করেছি দলের বিভিন্ন জায়গায় নারী নেতৃত্বের সংখ্যা বাড়ানোর জন্য। জি, কিন্তু চাইলেই কিন্তু বাড়ানো যাচ্ছে না। আমাকে কোনো একটি পদে, ওই পদের যোগ্যতা অনুযায়ী একজন মানুষকে দিতে হলে যোগ্য মানুষটিকে তো আমার পেতে হবে। কারণ আমি যদি যোগ্য মানুষটিকে দিতে না পারি, সেক্ষেত্রে আরো সমস্যা বাড়বে বই, কমবে না। তো সেই জন্য আপনি আপনার মতন আরো যোগ্য নেত্রী তৈরি করার চেষ্টা করুন, তৈরি করে দলকে দিন। দল অবশ্যই সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন নিতে পারি ওইখানে। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জয়াল আবেদিন, সাবেক সহসভাপতি ধনী ইউনিয়ন এবং বর্ণমালা স্কুল নির্বাচনী কেন্দ্র কমিটির প্রধান। আমি যে বিষয়টা জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি, যে রাষ্ট্র কাঠামোর 31 দফা যে প্রণয়ন করেছেন, এতে আমি দেখেছি যে কোন সেক্টর বাদ নাই যেখানে উন্নয়নের ছোঁয়া আসবে না। এর ফলে আমরা এই দেশকে মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরের মতো একটি দেশে পরিণত করতে পারবো। সাবেক ফ্যাসিস্ট সরকার যেভাবে 10 কেজি চাল এবং ঘরে ঘরে চাকরি দিবে বলে প্রতারণা করে সিবিডির তথ্য মতো $240 বিলিয়ন পাচার করে এই দেশকে ফকির বানিয়ে ফেলেছে, সেই দেশকে সিঙ্গাপুরের মতো দেশে উন্নীত করতে আপনার এই 31 দফা নিঃসন্দেহে জাতি এবং এই দেশকে, এই হতভাগ্য দেশকে দিক নির্দেশনা দিবে এবং অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। আপনার প্রশ্নটা প্রশ্ন করুন। এই দেশটাকে আপনার যোগ্য নেতৃত্বে আমরা আপনার হাত ধরে এগিয়ে যেতে চাই। আমি জানতে চাচ্ছি যে এই 31 দফা বাস্তবায়নের জন্য একদল সৎ, যোগ্য, দক্ষ, প্রাণোচ্ছল, জ্ঞানী একটি জনবল দরকার। সেই ক্ষেত্রে আমরা কতটুকু নিরপেক্ষভাবে এবং স্বজনপ্রীতি মুক্ত একটি
দল গঠন করতে পারবো, এই ব্যাপারে আমাদের কতটুকু প্রস্তুতি আছে, এই ব্যাপারে যদি একটু আমাদের দিক নির্দেশনা দিতেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। দেখুন, প্রথমত এই বিষয়ে যেটা আপনি বললেন যে দক্ষ বা যোগ্য বা সৎ ব্যক্তি, অবশ্যই এই দেশটাকে যদি গড়ে তুলতে হয়, অর্থাৎ আমরা যেইভাবে প্রত্যাশা করি বাংলাদেশকে, বাংলাদেশের মানুষ যেভাবে প্রত্যাশা করে বাংলাদেশ সম্পর্কে, আমরা এই দেশটিকে সেভাবে গড়ে তুলতে চাই। আমি আপনার কথার সাথে, এখানে হাজার হাজার মানুষ আছেন, সকলের সামনেই আমি একটি কথা বলতে চাই যেটা বাস্তবধর্মী কথা আমার কাছে মনে হয়। বাংলাদেশকে আমরা অনেকেই বলি সিঙ্গাপুর বানাবো বা এই বানাবো ওই বানাবো, অ্যাকচুয়ালি আমি এটার সাথে একমত নই। সেটি সম্ভব না। সিঙ্গাপুরের টোটাল প্রেক্ষাপটই ভিন্ন, আমাদের টোটাল প্রেক্ষাপটই ভিন্ন। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা বেটার কিছু করব। আমাদের অনেকগুলো সমস্যা, বিশেষ করে বিগত 15 বছরে আমরা মাইনাসে চলে গিয়েছি প্রত্যেকটি সেক্টরে। আপনি দেশের প্রত্যেকটি সেক্টরে, আপনারা প্রত্যেকে এখানে উপস্থিত প্রতিটা মানুষ আপনারা দেশে আছেন, কাজেই আপনারা প্রত্যক্ষভাবে প্রতিটি জিনিস দেখেছেন কাছে থেকে। প্রত্যেকটি সেক্টরকে পিছিয়ে দেওয়া হয়েছে। কাজে আমাদেরকে চেষ্টা করে, কষ্ট করে, কাজ করে আমাদের এটিকে মাইনাস থেকে জিরোতে আনতে হবে, জিরো থেকে আমাদেরকে প্লাসে যেতে হবে। কাজে আমরা বাংলাদেশকে বাংলাদেশের মতনই গড়ে তুলতে চাই, বাংলাদেশের মতনই গড়ে তুলতে চাই। সমস্যা থাকবে, সমস্যা কম মানতে চাই আমরা। সিঙ্গাপুর, জাপান এরকম যদি বলতে হয়, অলরেডি তো আমরা 50 বছর অ্যাটলিস্ট পিছিয়ে গিয়েছি। তো আপনি হুট করে কেমন করে, আমরা হয়তো শুরু করতে পারবো, আমরা যদি জনগণের ইনশাল্লাহ সমর্থন পাই, আল্লাহর রহমতে আমরা শুরু করতে পারবো, কিন্তু এটিকে এগিয়ে নিতে হবে। পরবর্তীতে যারা আসবেন, পরবর্তী জেনারেশন যারা আছে, এরা এটিকে এগিয়ে নিয়ে যাবে। কাজে আমাদেরকে সেই বিষয়টি বুঝতে হবে। কোন সরকার আসলো 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছরে সব চেঞ্জ করে ফেললো, সিঙ্গাপুর বানিয়ে ফেললো, জাপান বানিয়ে ফেললো, কানাডা বানিয়ে ফেললো, সুইজারল্যান্ড বানিয়ে ফেললো, এটা একটি অবান্তর একটি বিষয়। কাজে আমাদের সকলকে যদি আমরা চেষ্টা করি, সকলে যদি একসাথে আমরা কাজ করি, আমরা অবস্থার পরিবর্তন করতে সক্ষম হব। এবার আসুন, আপনি একটি যেটি কথা বলেছেন যে একটি ক্যাটাগরি বলেছেন যে এই টাইপের মানুষ আমাদের দরকার। ঘটনাটা আপনাকে একটি ঘটনা বলি আমি। ঘটনাটি আমি শুনেছি একজন ব্যক্তির কাছ থেকে, যিনি আব্বার সাথে কাজ করতেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে কাজ করেছেন। তো একদিন একজন ভদ্রলোক আব্বাকে বলছেন যে, প্রেসিডেন্ট সাহেব, আপনি এই সৎ লোক, ঠিক আপনি যেভাবে আমাকে বললেন ওনাকেও, আব্বাকেও বলেছেন। তো আব্বা বললেন, আমি আপনার সব কথা মেনে নিলাম, আপনি আমাকে 10 জন এরকম ব্যক্তি এনে দেন, কিন্তু সাথে আপনাকে গ্যারান্টি দিতে হবে যে আপনি যা যা বলছেন, যতদিন তারা দায়িত্বে থাকবে তারা সৎ থাকবে, তারা এই থাকবে ওই থাকবে, আপনি যা যা বলছেন এই গ্যারান্টি আপনাকে দিতে হবে। তখন ওই ভদ্রলোক বললেন যে, ভাই আমি এই প্রেসিডেন্ট সাহেব, আমি তো এই গ্যারান্টি আপনাকে দিতে পারবো না। তো এখন প্রশ্নকর্তা যেই প্রশ্নটা আপনি করেছেন, আমরা দেখে আনতে পারবো, আমাদের বুদ্ধি, বিবেক, বিবেচনা যেটি আছে, আমরা এই ধরনের যোগ্য মানুষ, সৎ মানুষ নিয়ে আসতে পারবো। তাদেরকে দিয়ে কাজ করানোর আমরা চেষ্টা করব। সেই ব্যাপারে আমাদের কিছু চিন্তা ভাবনা আছে, কিন্তু বাকি বিষয়টা তো মানুষ হিসাবে আমাদের পক্ষে সম্ভব না। বাকি বিষয়টা একমাত্র আল্লাহ তাআলা জানেন যে সেই ব্যক্তি কতক্ষণ ঠিক থাকবে। সো আমি জানি না কতটুকু আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, বাট আমার কাছে এটাই বাস্তবতা মনে হয়। তবে ইয়েস, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। যারা সরকারের সাথে বা সরকারে থাকবেন, দায়িত্বে থাকবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, অবশ্যই একটি চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। তারা যদি কেউ কোনো অনৈতিক কাজে ইনভলভ হয়ে যান, যাতে তাৎক্ষণিকভাবে দেশ বা রাষ্ট্রের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায় বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়। অর্থাৎ আইন একজন প্রত্যেকের ক্ষেত্রে যাতে সমানভাবে প্রযোজ্য হয়, রাষ্ট্রের আইন, সেই বিষয়টির ব্যাপারে আমাদের প্রত্যেকে সচেতন থাকতে হবে। তাহলেই কিছুটা হলেও পরিবর্তন আমরা ধীরে ধীরে করতে সক্ষম হব। ধন্যবাদ। জি, পরের প্রশ্নটি করেন। আমার নাম আবুল মনসুর হাওলাদার। আমি দীর্ঘদিন ধরে আলহাজ সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তর ঢাকা 4-এর রাজনীতি করছি।
বর্তমান কদমতলী থানার বিএনপির সাথে সম্পৃক্ত আছি। নেতা, আমার প্রশ্ন, আমরা যেহেতু ধর্মীয় কর্মকাণ্ডের সাথে বেশি জড়িত, তাই বিরোধী শক্তিরা আমাদেরকে হেয় করার জন্য বিভিন্ন কথা বলে। তখন আমি তাদেরকে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল। আর আরেকটি ঘটনা যেটা এরা আমাদেরকে বিভিন্ন সময় কৌশল করে চাঁদাবাজির জন্য চাঁদাবাজি করে ইত্যাদি বলে তারা আমাদেরকে টেক লাগানোর চেষ্টা করছে। ঘটনা সত্যি ঘটনা আমি বলছি, বাইতুল মোকাররমে যে কার প্রার্থী জামাতে ইসলাম আলারও টেন্ডার দিয়েছে, আমাদের যুব দলের একজন ভাই আপনি প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন, আমি মনে করি আপনি প্রশ্ন করেন, আপনি মতামত দিন, আপনি প্রশ্ন করেন। লিডার ও পরবর্তীতে দেখা গেল ওই চাঁদাবাজিটা সত্য না, ও সিটি কর্পোরেশন। ভাই আপনি প্রশ্ন করেন। রবিন, ওনাকে একটু 1 মিনিট সুযোগ দেন। উনি মুরব্বী মানুষ, 1 মিনিট সুযোগ দেন, উনি করবেন প্রশ্ন। জি বলুন, আপনি বলুন। পরবর্তীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুটো দল নিয়ে একটি মিটিং হয়েছে, সেখানে দেখা গেল যে সে ওই জায়গাটা টেন্ডার নিয়েছে সিটি কর্পোরেশন থেকে। সে সেখানে টাকা তোলার জন্য সিটি কর্পোরেশনের দরপত্রে নির্ধারিত টাকা তুলছে, কিন্তু তাকে চাঁদাবাজি হিসাবে আখ্যায়িত করেছে। পরবর্তীতে সেনাবাহিনী এই চাঁদা তোলার জন্য সিটি কর্পোরেশনকে অনুমোদন দিচ্ছে যে এরা যেহেতু টেন্ডার নিছে, অনুমোদন এদেরকে চাঁদা তোলার দেওয়ার যাইতে পারে। পরবর্তীতে ওই যুব দল নেতা বহিষ্কৃত হয়েছে। আমি মনে করি এটা বৈষম্য চালিয়ে দিচ্ছে অন্যরা। অতএব আচ্ছা মুরব্বী, আমি মনে হয় আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আপনি বসুন, আমি বলছি। দেখুন, আমরা ডিনাইলে থাকলে হবে না। অর্থাৎ আমাদের সামনে, আমাদের পেছনে, আমাদের বামে, আমাদের ডানে যেসব ঘটনা ঘটছে, ভালো মন্দ সবকিছুর ব্যাপারে আমাদেরকে সতর্ক বা সজাগ থাকতে হবে, জানতে হবে। দেখুন, আমাদের কিছু কিছু সংখ্যক সদস্য, দলের কিছু কিছু সংখ্যক সদস্য কিছু কিছু অনৈতিক কাজে জড়িত করেছে নিজেদেরকে। আমরা তাদেরকে সতর্ক করেছি। সতর্ক করার পরে যখন তারা সতর্ক, যারা হয়েছে হয়ে গিয়েছে ভালো, যারা সতর্ক হয়নি তাদের বিরুদ্ধে আমরা দলীয় অবস্থান থেকে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আপনাকে যারা সমালোচনা করে তাদেরকে আপনি একটা কথা খুব জোর গলায় বলতে পারেন। আপনি বলতে পারেন যে দেখো, হতে পারে আমাদের ভিতরে কেউ অন্যায় করেছে, কিন্তু আমার দল যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অথচ অতীতে আমরা কি দেখেছি? অতীতে দেখেছি যে দলের কোনো নেতাকর্মী যদি অন্যায় করে, দল তাহলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে, যেহেতু সে দলের নেতা বা কর্মী, তার 7 খুন মাফ। কিন্তু বিএনপি এই কাজটি করেনি। বিএনপি এই কাজটি করেনি। আমাদের নজরে যখন এসেছে, হতে পারে সব 100% আমাদের নজরে হয়তো আসছে না, দল হিসাবে আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু যখনই যতটুকু আমাদের নজরে এসেছে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা গ্রহণ করতে। আমরা ব্যাপারটাকে অস্বীকার করিনি, আমরা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখিনি। এটাই হচ্ছে অন্যদের সাথে আমাদের পার্থক্য। এবার আসুন, কিছু সংখ্যক লোক বলার চেষ্টা করছে, হ্যাঁ আপনারা বহিষ্কার করে দিয়েছেন, আপনারা সদস্যপদ বাতিল করে দিয়েছেন, এটাই কি যথেষ্ট? এটা যথেষ্ট না। হতে পারে ওনাদের কথা সঠিক, হতে পারে। এখন এটা যদি যথেষ্ট না হয়, একটি রাজনৈতিক দলের এর থেকে আর বেশি করার কি আছে? তারপরেও যদি কেউ কেউ মনে করে এটা যথেষ্ট না, তাহলে ওনারা আমাদেরকে পরামর্শ দিক আর কি করার থাকতে পারে একটি রাজনৈতিক দলের। সেক্ষেত্রে আমরা ওনাদের পরামর্শ বিবেচনা করব। যদি পরামর্শটি বাস্তবধর্মী হয়, আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। আমাদেরকে ওনারা পরামর্শ দিক আর কি কি করা যেতে পারে। কারণ একজন ব্যক্তিকে যখন, ব্যক্তির সাথে যে অন্যায়কারী, যে কোনো অন্যায় করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, তার সাথে যখন আমি পুরো সম্পর্কই ছিন্ন করে দিলাম, এরপরে আমার আর কি করার থাকতে পারে?
কাজেই কারো মনে যদি থাকে কোনো নতুন আইডিয়া যে আমরা আরো কিছু করতে পারি, ওনারা আমাদেরকে সেই পরামর্শ দিক। সেটি যদি বাস্তবধর্মী হয় অবশ্যই আমরা সেটা বিবেচনা করব, যদি বাস্তবধর্মী হয় আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ। পরের প্রশ্নটি করতে পারেন। হ্যালো, জি, আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। আমার প্রশ্ন 28 নম্বর জনাব তারেক রহমান স্যারের সাথে, যে সড়কের যে সমস্যা আমাদের পুরান ঢাকা এখান থেকে আপনার এয়ারপোর্ট এই পর্যন্ত যে রাস্তা মাত্র 30 কিলো, অথচ এই পুরান ঢাকার রাস্তায় যে ধুলা, এই ধুলার জন্য আর বাসের যে ব্যবস্থা, এটার জন্য আপনাদের পরিকল্পনা কি সেটা জানার জন্য আপনাকে বলছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেখুন, এই গত 15 বছর যে স্বৈরাচার ক্ষমতায় ছিল, জোর করে রাষ্ট্র ক্ষমতা বন্দুকের জোরে ধরে রেখেছিল, আপনারা সকলেই তাদের উন্নয়নের গল্প শুনেছেন। কিন্তু প্রকৃতপক্ষে উন্নয়ন কি হয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস এখানে যে হাজারো মানুষ উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকেই সচক্ষে সেটা দেখছেন, বাস্তবে সেটা অনুভব করছেন আপনারা। দেশ থেকে আমার দুর্ভাগ্য বা আনফর্চুনেটলি আমি গত 15 বছর দেশে যেতে পারিনি, বাধ্য হয়ে বিদেশে থেকেছি। দেশ থেকে যারা এসেছেন, যারা আসেন, মাঝে মাঝেই কথা হয়, পত্রিকার পাতেও নিউজ দেখি যে ঢাকার বাতাস অত্যন্ত দূষিত, সেটি ধুলাবালি হোক, সেটি যানবাহনের ইঞ্জিনের ধোঁয়ার কারণেই হোক, এবং এর কারণে বহু শিশু, বহু মানুষ প্রায় প্রতিদিন অসুস্থ হয়ে যান। এর বাইরে তো ট্রাফিক জ্যাম যেটি আছে। অবশ্যই ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন তাদের এই ব্যাপারটিতে নজর দেওয়া একটি অন্যতম প্রায়োরিটি থাকতে হবে। এই ব্যাপারটিতে নজর দেওয়া দুটি ব্যাপার এখানে, একটি হচ্ছে যানজট, আরেকটি হচ্ছে দূষণ, বায়ু দূষণ। দুটোই সময় সাপেক্ষ। যেই সমস্যাটা যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, ঢাকা শহরে 2 কোটি, ক্ষেত্র বিশেষে 2 কোটির বেশি মানুষ বসবাস করে, অথচ এই খুব বেশি হলে 50 লক্ষ মানুষের বসবাসের উপযোগী, বা 40 লক্ষ, সেখানে প্রায় 2 কোটিরও বেশি মানুষ। স্বাভাবিকভাবেই এতগুলো মানুষের চলাফেরা থেকে শুরু করে সবকিছুর বিষয়ে আপনি যেই পদক্ষেপই গ্রহণ করেন, পদক্ষেপ গ্রহণ করতে হবে, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সেটির ফল পেতে হলে আমাদেরকে একটু ধৈর্য ধরতেই হবে ভাই। ধৈর্য ধরা ছাড়া আমাদের উপায় নেই। তবে আমাদেরকে অবশ্যই সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনাকে হয়তো বিস্তারিত আমি এই মুহূর্তে কিছু আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি না, বেসিক উত্তরটা আপনার কাছে আমি উপস্থাপনের চেষ্টা করেছি। আমাদেরকে উদ্যোগ করতে হবে, এবং উদ্যোগের পাশাপাশি আমি মনে করি আমাদের প্রত্যেকের অবস্থান থেকে একটু করে হলেও দায়িত্ব আছে। একটি বিষয় কি, কয়েকদিন আগে কোনো একটি জায়গায় কথা হচ্ছিল, ব্যাপার হচ্ছে যে দেখুন, আমরা যদি যেমন ঢাকা শহর পরিষ্কার করার দায়িত্ব ঢাকা দক্ষিণের দক্ষিণ সিটি কর্পোরেশন, তাদের পরিচ্ছন্ন কর্মী আছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এই কথাটি যেমন সঠিক, আবার এই কথাটাও সঠিক যে আমরা যদি ময়লা কম করি, যেমন আপনি নিজের ঘর দিয়ে যদি বিবেচনা করেন, আপনার ঘরটি আপনাকে প্রতিদিনই আপনি পরিষ্কার করেন, কিন্তু আপনি যদি প্রতিদিন ময়লাই কম করেন, নোংরাই কম করেন, তাহলে আপনাকে পরিষ্কারের যেই সময়টা বা কষ্টটা বা শ্রমটা, সেটাও তো কমে আসবে। যে আমরা সকলে যদি নিজেরা চেষ্টা করি নিজের অবস্থান থেকে যে আমরা ময়লাই কম করব, তাহলে পরিষ্কারও কম করা লাগবে। সেক্ষেত্রে তাদের জন্য, যারা পরিষ্কারের দায়িত্বে আছেন, তাদের জন্য পরিষ্কার করার কাজটা কিছুটা হলেও সহজ হবে। সকলকে মিলে সবকিছু করতে হবে। এককভাবে রাষ্ট্র পারবে না, বা সরকার পারবে না, বা সিটি কর্পোরেশন পারবে না। আমাদের প্রত্যেকটি নাগরিককে চেষ্টা করতে হবে। আপনাকে আমি একটি উদাহরণ দেই। এখানে একটি স্টেডিয়াম আছে, উইম্বলি স্টেডিয়াম। কয়েক বছর আগে এখানে যখন অলিম্পিক হয়, সেখানে ফুটবল যেটা যখন অনুষ্ঠিত হয় ফুটবল গেমটি, সেখানে জাপান ভার্সেস খুব সম্ভব আমেরিকা ছিল খেলা, মেয়েদের, তো মহিলাদের ফুটবল। তো যখন খেলা শেষ হয়ে গেল,
পুরো স্টেডিয়ামটার মধ্যে একদিকে জাপানের মানুষজন বসেছিল, আরেকদিকে আমেরিকান বা অন্য মানুষরা বসেছিল, কিন্তু জাপানের লোকজন সব একসাথে বসেছিল যেহেতু তাদের দেশের টিম ছিল। খেলা পরে যখন উঠে গেল সবাই উঠে চলে গেল, যেই অংশে জাপানের মানুষ বসেছিল সেই অংশে বিবিসিতে দেখাচ্ছিল নিউজটি, সেই অংশটা দেখে কেউ বলতে পারবে না যে এখানে কিছুক্ষণ আগে কয়েক হাজার, প্রায় 20-25 হাজার মানুষ বসেছিল। কারণ খেলা দেখতে দেখতে তারা যে খাওয়া দাওয়া করছিল, কোক, ফান্টা, পেপসি বা পপকর্ন এগুলা খাচ্ছিল, যখন জাপানের মানুষগুলা দর্শকরা উঠে চলে যাচ্ছিল তারা নিজেরা সবকিছু পরিষ্কার করে সাথে করে নিয়ে বেরিয়ে গিয়েছে। ফলে স্টেডিয়ামটি ওই অংশটা ক্লিন পরিষ্কার এমনিই হয়ে গিয়েছে। তো এই উদাহরণটা দিয়ে আমি নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করছি যে আমরা যদি নিজেরাই সচেতন থাকি তাহলে সবকিছু আমাদের নিজেদের জন্যই সুবিধা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, মাগরিবের সময়ের কাছাকাছি চলে এসেছি, আমাদের প্রশ্ন উত্তর পর্ব আজ এখানেই শেষ করছি। মাগরিব কয়টার সময়? অনেকেই রবিন, মাগরিবের আজান কি 45 না? হ্যাঁ, তো আরো প্রশ্ন নিব ভাইয়া, আপনি যদি বলেন নিব। না, আমি টাইমটা জানতে চাচ্ছি, 40 না 45? 45। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অধীনস্থ কদমতলী থানা বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার আজকের কর্মশালায় এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। 31 দফা কর্মশালা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জনাব সালাউদ্দিন আহমেদ, উপস্থিত আমার প্রিয় ছোট ভাই মাহাদি আমিন, উপস্থিত ছোট ভাই ইশরাক সহ ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কদমতলীবাসী এবং দক্ষিণের বিভিন্ন পর্যায়ের বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে ঢাকা মহানগরীর একটি অংশে বহু মানুষের সাথে কথা বলার আমার সুযোগ হচ্ছে, সেই জন্য প্রথমে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, হয়তো অনেক মানুষে অনেকক্ষণ ধরে আপনারা উপস্থিত আছেন এবং সেই দুটো থেকে আপনারা এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা আজকে এখানে আমাদের নেতৃবৃন্দ যারা এখানে এসছেন তারা কতগুলো বিষয় নিয়ে আলাপ করেছেন। কি সেই বিষয়গুলো? সেই বিষয়গুলো হচ্ছে যে 31 দফা নামক আমরা 31টি দফা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা মনে করি, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এই 31টা বিষয় আমাদেরকে অ্যাড্রেস করা উচিত, অর্থাৎ আগামী দিনে যদি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা এই 31টি বিষয়ের প্রতি মনোযোগ দিব এবং আমরা বিশ্বাস করি এই 31টি বিষয়ে যদি আমরা কাজ শুরু করতে পারি তাহলে দেশের মানুষের অবস্থা এবং দেশের অবস্থা কিছুটা হলেও আমরা ভালো করতে পারবো, বেটার করতে পারবো। এখন সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই 31 দফার ভেতরে কি আছে আপনারা মোটামুটি জেনেছেন। এখন এই 31 দফা আমরা কেন দিলাম? দেখুন, বিএনপি একটি রাজনৈতিক দল। এই দলটি রাজনীতি করে বাংলাদেশের জন্য। এই দলটির রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য।
বাংলাদেশের মানুষের জন্য কিছু করা। এখানে বেশ অনেক মুরব্বী বসে আছেন, আমি দেখছি। মুরব্বী যারা আছেন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশের দায়িত্বভার গ্রহণ করেন তারপরে কতগুলো পরিবর্তন এসেছিল। তার মধ্যে একটি দুইটি পরিবর্তন যদি আমরা আলোচনা করি, প্রথম পরিবর্তনই হচ্ছে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন। দ্বিতীয় আরেকটি বড় পরিবর্তন হচ্ছে যে ৭৪ সালে যেই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল, শহীদ জিয়ার সময় খাল খননের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল, যাতে করে খাদ্যের অভাবে মানুষ মারা না যায়। এর পরবর্তীতে আরো ইতিহাস গড়িয়েছে, সময় গড়িয়েছে, গণতন্ত্রের চর্চা হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, স্বৈরাচার জোর করে ক্ষমতা দখল করেছে, আন্দোলন হয়েছে, আন্দোলনে জনগণের বিজয় হয়েছে। সেই বিজয়ে জনগণ আবার ৯১ সালে বিএনপিকে দায়িত্ব দিয়েছে। বিএনপিকে দায়িত্ব দেওয়ার পরে দেশনেত্রী খালেদা জিয়া দায়িত্বভার গ্রহণ করেছে। তখনও আমরা দেখেছি কিছু পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন? এগোনোর চেষ্টা করেছে দেশ সামনে। আমরা দেখেছি নারীদের শিক্ষার ব্যাপারে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি যে কিভাবে শিল্প কারখানার প্রসার লাভ করেছিল বেকারদের কর্মসংস্থানের জন্য। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের লক্ষ্য যেহেতু, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের মানুষ, কাজেই যখন বিগত ১৫ বছর বাংলাদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছিল, তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য, তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, তাদের বাক স্বাধীনতার জন্য, সর্বোপরি জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য যখন সংগ্রাম করছিল, সেই সময় সকল বিষয় বিবেচনায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা প্রথমে ২৭ দফা ঘোষণা করেছিলাম। তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল যাদেরকে সাথে নিয়ে বিএনপি, যারা বিএনপির সাথে অথবা বিএনপি যাদেরকে সাথে নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে ছিল, তাদেরকে সাথে নিয়ে আমরা ৩১ দফা পরবর্তীতে ঘোষণা করি। এবং এই ৩১ দফা সংস্কার কর্মসূচি বলেন বা দেশ উন্নয়ন কর্মসূচি বলেন, যেভাবেই আমরা বলি না কেন, এটি আমরা এমন এক সময় দিয়েছিলাম, এমন এক সময় জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম আজ থেকে ২-২.৫ বছর আগে, যখন বর্তমানে অনেক মানুষকে আমরা দেখছি যারা সংস্কার করছেন, প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন। সেই সময় এই মানুষগুলোর মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোনো সংস্কারের কথা আমরা বলতে শুনিনি। তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল, বিএনপির নেতাকর্মীরাই বলেছিল সংস্কারের কথা। তবে আজকে যারা সংস্কারের কথা বলছেন, আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তখন হয়তো বলেননি, কিন্তু এখন বলছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ আমরা যেই কাজটি ২ বছর আগে থেকে শুরু করেছিলাম, যখন আমরা জানতাম যে এই স্বৈরাচারের পতন হবে, হয়তো আমরা অগাস্টের ৫ তারিখটি জানতাম না, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে স্বৈরাচারের পতন আর বেশি দূরে নয়। আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম এই ৩১ দফা। প্রিয় সহকর্মীবৃন্দ, সেই মানুষগুলো যারা আজ সংস্কার প্রস্তাবকে সমর্থন দিচ্ছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা ২ বছর আগে বলেছি যে একজন ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। ২ বছর পরে আজকের যে এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা যাদেরকে বিভিন্ন কমিশনের দায়িত্ব দিয়েছে, সেই কমিশন আজকে ২-২.৫ বছর পরে একই কথা বলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ থেকে ২.৫ বছর আগে বলেছিল যে একজন ব্যক্তি পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আজকে ২ থেকে ২.৫ বছর পরে বর্তমান সরকারের কমিশনের ব্যক্তিবর্গ ওনারা বলছেন যে একজন ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা উচ্চ কক্ষের কথা বলেছি ২-২.৫ বছর আগে। আজকে ২-২.৫ বছর পরে বর্তমান সরকারের কমিশন, সংস্কার কমিশন একই কথা বলছেন। এইরকম আমরা আরো অনেকগুলো কথা বলেছি কম বেশি,
যেগুলো 2.5 বছর পরে ওনারা বলছেন। হতে পারে আমাদের সাথে ওনাদের 100% মতামতের মিল নেই, হয়তো 80% মতামতের মিল আছে। তার অর্থ কি? তার অর্থ দাঁড়াচ্ছে যেগুলো যেগুলো বিষয়, রাজনীতির মূল বিষয়, দেশের নীতি নৈতিকতার মূল বিষয়, রাজনীতির নীতি নৈতিকতার মূল বিষয়, সেগুলো কিন্তু বিএনপি অনেক আগেই বলেছে। এখন এটিতে গেল রাজনীতির বিষয়। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, রাজনীতির গুণগত পরিবর্তন আমরা আনতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনতে চায়। শুধু দল না, দলের ভিতরে যেরকম আমরা পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করছি, একই সাথে আমাদের যদি সুযোগ হয় ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা, তাহলে আমরা সার্বিকভাবে সেটি আনতে চাই। এবং সেই জন্য আমরা দল মত নির্বিশেষে সমাজের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমরা চাই। একই সাথে শুধু রাজনীতির গুণগত পরিবর্তন আনলেই তো সবকিছু হয়ে যাবে না, সবকিছুকে হয়ে যাবে না। তারপরেও আসল কতগুলো বিষয় বাকি থাকে। কি সেই বিষয়? প্রথমেই যদি বলতে হয়, এখানে উপস্থিত প্রতিটি মানুষ যেই কষ্টটি করেন, যেমন এই যে দ্রব্যমূল্যের লাগামহীন গতি, যেটি প্রত্যেকটা সমাজের কম বেশি প্রত্যেকটি মানুষকে কষ্ট দেয়, এই লাগামহীন গতির লাগাম টেনে ধরতে হবে। এবং এই লাগাম যদি টেনে ধরতে হয়, তাহলে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটি গেল একটি। বাংলাদেশে বহু মানুষ আছে, বহু যুবক আছে, বহু নারী আছে যারা বেকার বিভিন্ন কারণে কর্মসংস্থানের ব্যবস্থা তাদের হচ্ছে না। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শুধু বড় বড় কথা বললে তো হবে না। শুধু সংসদে উচ্চকক্ষ তৈরি করলেই সমস্যার সমাধান হবে না। আলোচনা হবে, উপায় বের হবে, কিন্তু সেই উপায়কে বাস্তবায়ন করতে হবে। শুধু একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, এই কথা তো বললে হবে না। হলো না প্রধানমন্ত্রী, তাতে পাবলিকের কি যায় আসে? পাবলিককে, মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আয় রুজির ব্যবস্থা করতে হবে। মানুষের দ্রব্যমূল্যের লাগাম, যে ঊর্ধ্বহীন লাগাম দ্রব্যমূল্যের, এটির গতি টেনে ধরতে হবে। কৃষকের ফসলের উৎপাদন বাড়াতে হবে। আবার একই সাথে কৃষক যাতে পণ্যের ন্যায্য মূল্য পায় সেটিও নিশ্চিত করতে হবে। কৃষকের জন্য খাল কাটার ব্যবস্থা করতে হবে, যাতে কৃষক অল্প খরচে সহজে পানি পেতে পারে তার দ্রব্য উৎপাদনের জন্য, কৃষি পণ্য উৎপাদনের জন্য। কারণ কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব। ঠিক একইভাবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, শিশু যারা আছে, তাদের জন্য শিক্ষার ব্যবস্থাকে সহজ করতে হবে। শুধু শিক্ষার ব্যবস্থাকে সহজ করলেই হলো না, তাদেরকে যারা শিক্ষিত করবেন, যেই সব শিক্ষক, সেই শিক্ষকদেরকে আবার একটা কমফোর্ট দিতে হবে। কি সেটি? তাদেরকে সহযোগিতা দিতে হবে অর্থনৈতিকভাবে, যাতে করে তারা তাদের পুরা মনোনিবেশ করতে পারেন, মনটাকে একদম মনোনিবেশ করতে পারেন শিক্ষার জন্য। অর্থাৎ তারা যাতে সুষ্ঠুভাবে এই দেশের ভবিষ্যৎ প্রজন্মদেরকে শিক্ষা দিতে পারে, সঠিক শিক্ষা দিতে পারে, সেটির ব্যাপারেও নজর দিতে হবে। শুধু বই খাতা দিলে হবে না, শুধু বিল্ডিং বানালে হবে না, শিক্ষকদের প্রতিও নজর দিতে হবে। একইভাবে নজর দিতে হবে মানুষের স্বাস্থ্যের জন্য। একটি কথা আমরা প্রায় শুনি, বাংলাদেশের সাধারণ মানুষ যারা তারা দেশের হাসপাতালগুলোতে ঠিকভাবে চিকিৎসা সুবিধা পায় না। এর বাইরে যে সকল মানুষ আর্থিকভাবে এফোর্ড করতে পারেন, আর্থিকভাবে যাদের পক্ষে সম্ভব, তারা হয়তো কেউ বাংলাদেশের বাইরে অন্য দেশে চিকিৎসার সুবিধা নিতে চলে যান। কাজেই আমরা যদি এই মানুষগুলোকে দেশের ভিতরে রেখে, দেশের ভিতরে যদি তাদেরকে চিকিৎসা সেবা দিতে চাই, তাহলে চিকিৎসার ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে, ওষুধের দাম কমাতে হবে, ওষুধের দাম কমানোর পদক্ষেপ নিতে হবে। এরকম বহু কাজ বাকি আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে এখানে একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন যে ঢাকা শহরে এখান থেকে এয়ারপোর্ট যেতে মাত্র 30 কিলোমিটার, অথচ বহু সময় লাগে, যানজট থেকে আরম্ভ করে পরিবেশের দূষণ। এই যে সমস্যাটা, যেই দুটো সমস্যা, পরিবহন সমস্যা এবং দূষণ সমস্যা, আমার তো মনে হয় এখানে উপস্থিত যে কয়েক হাজার মানুষ যে আপনারা আছেন, প্রত্যেকটি মানুষ
এই কষ্ট প্রতিদিন সহ্য করতে হয়, প্রতিদিন সহ্য করতে হয় না আপনাদের? কাজেই যানজট হয়তো থাকবে, যানজট যাবে না। পৃথিবীর সব দেশেই সব রাজধানীতেই কম বেশি যানজট থাকে, কিন্তু সেই যানজটটাকে একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। 2 ঘন্টা 3 ঘন্টা ধরে যানজটের মধ্যে বসে থাকে, এটি কোনো স্বাভাবিক ব্যাপার হতে পারে না। কাজে আমাদেরকে উপায় বের করতে হবে কিভাবে এই যানজট সমস্যার সমাধানটাকে, যানজটটাকে কমিয়ে আনা যায়। ঠিক আছে, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টাও যদি হয়, সেটাও বেশি হয়ে যায় অবশ্য। 15-20 মিনিট, আধা ঘন্টা যানজট হতেই পারে। কিভাবে সেই উপায়টি বের করা যায়? এই যে বায়ু দূষণ, ধুলা বলেন, ধোঁয়া বলেন, আমি অনেকের কাছে শুনি, বাংলাদেশ থেকে যারা আসেন, যে ঢাকা শহরে নামার সাথে সাথে শ্বাসটা বলে ভারী লাগে নিতে, শ্বাসটা অনেক ভারী লাগে। এখন এতগুলো মানুষ যেখানে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কেন সেখানে এই বায়ু দূষণ হবে? আমরা পত্রিকার পাতায় দেখেছি, আন্তর্জাতিকভাবে পত্রিকার পাতায় দেখেছি যে গত কয়েক বছর ধরে, 8-10 বছর ধরে বায়ু দূষণের র্যাঙ্কিং এ পৃথিবীতে ঢাকা শহর হয় 1 নম্বর হচ্ছে, না হলে 2 নম্বর হচ্ছে। হয় ঢাকা একবার 1 নম্বর হলে দিল্লি 2 নম্বর, আবার দিল্লি 1 নম্বর হলে ঢাকা 2 নম্বর, দিল্লির সাথে কম্পিটিশন দিয়ে বায়ু দূষণে। উপস্থিতিবৃন্দ, এরকম অনেক সমস্যা আছে, আমাদেরকে এইগুলো আস্তে আস্তে ঠিক করতে হবে। এই যে কয়েকদিন আগে পত্রিকার পাতায় পরে আমিও দেখলাম, টিভি নিউজে আমি দেখলাম, কিছুদিন আগে ইশরাক তো বসেই আছে, আপনাদের এখানে 39 নম্বর ওয়ার্ড আছে। আমি সেদিন আম্মার সাথে বসে ঢাকার সংবাদ দেখছিলাম, নিউজ দেখছিলাম ঢাকার। হঠাৎ করে দেখলাম বাংলাদেশের একটি টিভি চ্যানেলে দেখাচ্ছে যে 39 নম্বর ওয়ার্ডে অনেক দিন ধরে একটি জায়গায় পানি জমে আছে এবং সেখানে এলাকাবাসীদের হাঁটা চলা সবকিছু বসবাসের অসুবিধা হচ্ছে। ঢাকার সময় বোধহয় তখন হবে রাত 3:30-4টা হবে বোধহয়। ইশরাক তখন কয়টা বাজে খেয়াল আছে তোমার? তো এরকম সময় আমি তখন ওকে ফোন করলাম সাথে সাথে। আমি বললাম যে ইশরাক, তোমার এরকম নিউজ দেখলাম, তো আমার মনে হয় তুমি একটু যাও, গিয়ে দেখো কি করা যায়, কতটুকু ব্যাপারটা কি সমাধান করা যায়। প্রিয় উপস্থিতি, কিন্তু আপনাদের সামনে এই জন্য লাস্টের এই ইশরাকের উদাহরণটা, ইশরাক পরের দিন গিয়েছিল, আপনারা বোধহয় অনেকেই দেখেছেন অথবা নিউজেও আপনারা দেখেছেন। তো ইশরাককে পাঠালাম আমরা, দলের পক্ষ থেকে ইশরাক ওখানে গিয়েছে এবং পরবর্তীতে আমাকে যতটুকু ইশরাক জানিয়েছে বা সংবাদের মাধ্যমে আমি যতটুকু জেনেছি যে সেখানে এখন চেষ্টা হচ্ছে কিভাবে সমস্যার সমাধানটি করা যায়। এখন সহকর্মীবৃন্দ, আমরা প্রায় উদাহরণ দেই যে আমাদের দেশটি এইরকম হয়ে যাবে, আমাদের দেশটি ওই রকম হয়ে যাবে। দেখুন, দেশটি যদি এইরকম হতে হয়, ওই রকম হতে হয়, কিরকম হবে জানি না, তবে আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে যদি যার যার অবস্থান থেকে যদি আমরা চেষ্টা করি, তাহলে অবশ্যই ভালো কিছু হওয়াটা অবশ্যই সম্ভব। এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একজন রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী হিসাবে আমি বুঝি যে সমাজে, রাষ্ট্রে যদি জবাবদিহিতা না থাকে তাহলে কোনো কিছু টিকিয়ে রাখা সম্ভব না। জবাবদিহিতা থাকতে হবে। আমাদের সংসারেও কিন্তু জবাবদিহিতা থাকে যে এই কাজটি করা যাবে না, এই কাজটি করলে পানিশমেন্ট পেতে হবে, সন্ধ্যার পরে ভিতরে বাসায় ফিরে আসতে হবে। অর্থাৎ সমাজের কতগুলো, পরিবারের কতগুলো নিয়ম কারণ থাকে, এই নিয়ম কারণের মধ্যে চলতে হয়। আমি যখন এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হলাম, তখন আমি মাহাদি আমিনের বক্তব্য শুনছিলাম যে বিগত 15 বছর স্বৈরাচার কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে, কিভাবে বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে বাইরে নিয়ে গিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিতিবৃন্দ, একটি জবাবদিহিতা ছিল না বলেই এই কাজগুলো করা সম্ভব হয়েছে। আজকে এই যে ইশরাকের যেই ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আজকে যদি সত্যিকার ভাবে সিটি কর্পোরেশনের নির্বাচন হতো, অর্থাৎ আপনাদের ভোটে, মানুষের ভোটে যদি ওয়ার্ড কমিশনার নির্বাচিত হতো, মানুষের ভোটে যদি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হতো, তাহলে কি ইশরাকের সেখানে যাওয়ার প্রয়োজন হতো? তাহলে কি সংবাদের দেখে আমার ফোন করার কোনো প্রয়োজন হতো না। কারণ যেই মানুষটিকে আপনারা নির্বাচিত করতেন, সেই মানুষটি আপনাদের কাছে আপনাদের দেখভাল করার জন্য বাধ্য থাকতো। কারণ সে জানতো যে আমি নির্বাচিত হয়েছি মানুষের ভোটে। এখন যদি আমি মানুষের সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ না করি,
আমি যদি মানুষের সমস্যার সমাধানের চেষ্টা না করি, তাহলে পরবর্তীতে যে আবার নির্বাচন আছে, ভোট হবে, সেই ভোটে আমি হেরে যাব, সেই ভোটে মানুষ আমাকে ভোট দেবে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা চাইছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাইছে, যার জন্য আমাদের বহু নেতা কর্মী আত্মহুতি দিয়েছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের সারা দেশে বিএনপি সহ বিরোধী দলীয় অন্যান্য দলেরও বহু লক্ষ লক্ষ নেতাকর্মী অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এবং রাজনৈতিকভাবে আমরা প্রায়শ যেসব দেশের উদাহরণ দিয়ে থাকি, আহা ওই দেশটা কি সুন্দর, ওই দেশের সিস্টেম কি ভালো, এই সব দেশেই এই জবাবদিহিতা আছে বলেই সেই দেশের সিস্টেমগুলো কাজ করে, সেই দেশের সিস্টেমগুলো সুন্দর। এবং সেই জবাবদিহিতাটা কি? জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন। সেটি জাতীয় নির্বাচন হোক, সেটি লোকাল নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হতে হবে। এবং নির্বাচন সেই সকল দেশে, যে সকল দেশকে আমরা উদাহরণ হিসাবে বলি, আহা ওই দেশটা এত সুন্দর, ওই দেশের সিস্টেম এত ভালো, সেই সকল দেশে নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হয়। এবং নির্বাচন হয় বলেই ওই দেশের যারা জনপ্রতিনিধি হয়, সেটি ওয়ার্ডের কাউন্সিলর হোক, সেটি ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানই হোক না কেন, সেটি উপজেলা চেয়ারম্যানই হোক না কেন, সেই দেশের প্রেক্ষাপট অনুযায়ী সেটি সংসদ সদস্যই হোক না কেন, সবাই একদম সোজা থাকে পাবলিকের সামনে। কারণ জানে যে 5 বছর বা 4 বছর পরে তাকে আবার নির্বাচনের জন্য মানুষের সামনে দাঁড়াতে হবে। কাজে তার যেই দায়িত্ব, সে যে সকল কথা বলে মানুষের ভোট নিয়েছে, সেই কাজগুলো সে বাস্তবায়নের চেষ্টা করে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এই কর্মশালায় আজকে অনেকগুলো কথা আপনাদের সামনে বলেছি যে আমরা এই করব, মানে এই কাজগুলো করার আমরা উদ্যোগ নিব। হয়তো অন্য অন্য দলও নিশ্চয়ই বলছে বা বলবে তাদের পরিকল্পনা অনুযায়ী। কিন্তু আজকে যদি আমরা সত্যিকার ভাবে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে পারি, তাহলে ওই সরকার তখন জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। কারণ 5 বছর পরে আবার এই সরকার, যেই সরকারই আসবে এই সামনের নির্বাচনে, তাদেরকে আবার পরবর্তী 5 বছর পরে তো জনগণের কাছে যেতেই হবে। কাজেই যেই কমিটমেন্টগুলো বা যেই প্রতিজ্ঞাগুলো তারা জনগণের সামনে করেছে, সেই কাজগুলো তারা কতটুকু কি করলো, জনগণ তখন জবাব চাইবে। যদি সঠিকভাবে করতে পারে, কম বেশি করতে পারে, তাহলে জনগণ সেটি এক দৃষ্টিতে দেখবে। যদি ওই 10 টাকা কেজি চাল খাওয়াবো বলে 70 টাকা কেজি চাল খেয়েছে, এরকম ঘটনা হয়, তাহলে ওই 5ই আগস্টের মতন ঘটনা ঘটবে। অথবা ভোটের ব্যবস্থা যদি ঠিক থাকে, তাহলে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমার কথা বলার মূল লক্ষ্য বা উদ্দেশ্যই হলো যে আমরা যদি দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই, আমরা যদি জনগণের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করব, তত দ্রুত আমরা পরিবর্তনের কাজ শুরু করতে পারবো। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারবো, তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব। এখন কিছু কিছু লোক বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? নির্বাচন হলেই সব সমস্যার সমাধান যে হয়ে যাবে আমরা তা বলছি না, কিন্তু নির্বাচন হলে যেটি হবে সেটি হচ্ছে জনগণের কাছে জবাব দিতে তারা বাধ্য থাকবে। তার ফলে এই যে সব সমস্যা যেগুলা বলছে সমস্যা, কিছু কিছু মানুষ সেই সমস্যাগুলোর সমাধানের পথ, গিট্টু জট আস্তে 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 খোলা ধরবে। আস্তে 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 সমস্যার যে গিট্টু, সমস্যার যে জট, সেটি আস্তে আস্তে খোলা ধরবে। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে বহু মানুষ জীবন দিয়েছে
এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধ হয়েছে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ গত 15 বছরে বাংলাদেশে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। এখন ঠিক আছে, দেখো না, রবিন, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসেনি এখনো। এখন শুনতে পাচ্ছি, আমরা ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আপনি কন্টিনিউ করতে পারেন। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? আমি শুরু করব। শুরু করেন ভাই, শুনতে পাচ্ছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, যেই কথাটি বলছিলাম আমি লাইনটা ডিস্টার্ব করার আগে, যে আমরা বিভিন্ন দেশের উদাহরণ দিই যে আমাদের দেশটি যদি এমন হতো এমন হতো। কাজেই যেই কথাটি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাইছিলাম, যে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী অত্যাচারিত হয়েছে কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কি সেই অধিকার? সেই অধিকারটি হচ্ছে রাজনৈতিক ভোটের অধিকার। সারা বিশ্বে এই অধিকারটা নিয়ে মানুষ সোচ্চার থাকে, কারণ জানে এটি একমাত্র আপনার দুঃখ, কষ্ট, সমস্যা সবকিছু তুলে ধরার, সবকিছু সমাধান করার পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে এটিই একমাত্র উপায়। অর্থাৎ একটি সরকারকে যদি জনগণের মতো করে চলতে হয়, জনগণের দুঃখ দুর্দশা, জনগণের সমস্যার বিষয়গুলো যদি দেখভাল করতে হয়, তাহলে ওই সরকারকে অবশ্যই জনগণ দ্বারা নির্বাচিত সরকার হতে হবে। আবারও আমি একটি কথা বলি, যে কোনো ব্যক্তি বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? সাথে সাথে সব সমস্যার সমাধান হবে না, কিন্তু নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে যেই দল বা যেই ব্যক্তি বা যারা দেশ পরিচালনার সুযোগ পাবে, তখন সমস্যার যে জট, সমস্যার যে গিট্টু, সেগুলো আস্তে 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 খোলা ধরবে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যারা আমাকে এখানে প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলো শুধু যে আপনাদের প্রশ্ন তা নয়। আমি যে কোনোভাবেই দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্রশ্নগুলো শুধু আপনার না, এই প্রশ্নগুলো আপনার আশেপাশে, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত বহু মানুষের কিন্তু এই প্রশ্ন, এবং এই প্রশ্নের সমাধান একটি। আজকে আমরা একটি জিনিস খেয়াল করছি, যে সংস্কার 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 সংস্কারের প্রস্তাব বিএনপি দেশের কাছে, দেশের মানুষের কাছে সবচাইতে আগে উপস্থাপন করেছে। ভিশন 2030 দেওয়ার মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়া 2016 সালে এটা দিয়েছেন, এবং তারপরে এটিকে আবার পর্যালোচনা করে দেশের পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে আমরা 2.5 বছর আগে 31 দফা আবার উপস্থাপন করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, এই যে যারা সংস্কার বলছেন, তাদের কাছে আমরা বলতে চাই
যে হ্যাঁ, সংস্কারের পক্ষে সবচাইতে আগে বিএনপি দাঁড়িয়ে আছে সংস্কার করার জন্য। কাজে আসুন, সংস্কারের প্রস্তাবগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয়, তাহলেও সবচাইতে আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ, তারাই শুরু করতে পারবে, তাদেরকেই শুরু করতেই হবে। কাজেই যত যাই কথা বলি না কেন, আমরা যদি সংস্কার বাস্তবায়ন যত দেরি করব, যেই কথাটি আমি মাত্র আপনাদেরকে বলেছি, সংস্কার বাস্তবায়নের কাজও যদি শুরু করতে হয়, সেটি নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচিত মানুষের মাধ্যমেই সেই বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। কারণ যারা নির্বাচিত হয়ে আসবে তারা জনগণের কাছে ওয়াদাই করবে যে তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে এই সংস্কার, এবং যেহেতু তারা জনগণের কাছে ওয়াদাবদ্ধ থাকবে, তাদের আর কোনো পথ থাকবে না সেই কাজগুলো শুরু করার। কিন্তু যদি সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি, তাহলে কিন্তু স্বৈরাচার, যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ, সকল মানুষ, দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। কাজেই যে সকল বিজ্ঞ ব্যক্তিবর্গ, সমাজের বিজ্ঞ ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ যারা সংস্কারের কথা বলছেন, আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো। কাজে আসুন, এই সংস্কারকে বাস্তবায়ন করতে হলে উপায় একটাই। যেই সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যেই সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন, এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয়, নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। একটি পথ, নির্বাচন, জনগণের নির্বাচন এবং জনগণের নির্বাচন। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আজকের এই কর্মশালার মাধ্যমে আমার দলের নেতাকর্মী আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সকলে মিলে আজকে আমরা এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি যে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে রাষ্ট্র পরিচালনার, আমরা প্রত্যেকে যে যার অবস্থান থেকে যেই সংস্কারের ওয়াদা আমরা জনগণের সামনে দিয়েছি, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সেই ওয়াদা পূরণের সর্বোচ্চ আমরা চেষ্টা করব। এই প্রতিজ্ঞা আজকের এই অনুষ্ঠানে আমরা গ্রহণ করি ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা রেখে, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং কদমতলী থানা বিএনপির পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার উপস্থিতি আমাদের আগামী দিনের যে আমাদের কাজ 31 দফা জনগণের কাতারে নিয়ে যাওয়ার জন্য আমাদের পথ সুগম করে দিবে। আবারও আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইয়া, ধন্যবাদ। আমি কদমতলী থানা বিএনপির পক্ষ থেকে কদমতলী থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনারা সেই দীর্ঘক্ষণ ধরে এখানে বসে আছেন। আমরা মনে করি আজকের এই কর্মশালা থেকে আমাদের এই 31 দফার বিষয়ে আপনারা আপনাদের এলাকায় আমাদের মানুষের কাছে আপনারা নিয়ে যাবেন এবং বিস্তারিত আজকে আপনারা যে জ্ঞান অর্জন করেছেন মানুষের কাছে তুলে ধরবেন।
এবং আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে উদ্যোগ গ্রহণ করেছে সেটি সফল হবে। আজকের এই কর্মশালা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি